হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আবারও চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। আজকের গল্পের মূল নায়িকা হলো আমার মা হেনা। আমি কখনই ভাবিনি যে আমি আমার মা হেনাকে আমার নিজের স্ত্রী হিসেবে পাব। যেদিন মা আমায় অনুভব করল যে আমি বাড়ির কর্তা। আমার নাম রাজু। কয়েক মাস আগে আমার বাবা মারা গেছেন, কিন্তু আমার আর মায়ের জন্য সবকিছুই রেখে গিয়েছিলেন। আমাদের জন্য একটি বাড়ি এবং ব্যাংকে বেশ ভালোমতো টাকা পয়সা রেখে গিয়েছিলেন। আমি একটি রাজ্য সরকারের কর্মচারী আর আমার মাইনে বেশ ভালো ছিল। ঘরের কাজ করতে আমার একদমই ভালো লাগতো না, আর আমার জীবন অফিস আর পাড়ায় আড্ডা মেরেই কেটে যেত। আমি কখনই বাড়ি নিয়ে মাথা ঘামাই না। আমার বাবা বাড়ির বাইরের কাজকর্ম দেখত আর মা বাড়ির ভিতরের দায়িত্ব নিত। তাই আমি কোনো চাপ ছাড়াই জীবন যাপন করছিলাম। কিন্তু যেদিন আমার বাবা আমাদের ছেড়ে চলে গেলেন, তখন আমি বুঝতে পারি যে মাকে সমস্ত কাজ করতে হয়। মা কিছু না বলেই প্রায় 1 মাসের উপর সব দিক সামলাচ্ছিল এবং কখনো অভিযোগ করেনি। কিন্তু একদিন মা আমার উপর অনেক চেঁচিয়েছিল। মা আমার উপর রেগে বলেছিল, তুই একটা দায়িত্বজ্ঞানহীন ছেলে। তোর বাবার অবর্তমানে তুই বাড়ির কর্তা, তাই তোকে পরিবারের সমস্ত কাজকর্মের দায়িত্ব নেওয়া উচিত। মায়ের জন্য আমার খারাপ লাগলো এবং তখন থেকে আমি বাড়ির সব কাজকর্ম করতে শুরু করলাম আর মাকে সবভাবে সাহায্য করতে লাগলাম। আমি বাড়ির বাইরের সমস্ত কাজ করতে লাগলাম এবং মা আর কখনো অভিযোগ করেনি। মা খুব খুশি হয়েছিল। প্রতিটি জিনিস ভালো চলছিল যতক্ষণ না বুঝলাম মাও একজন মহিলা। আমার এখনো সেই দিনটি মনে আছে। আমি কাজ থেকে তাড়াতাড়ি এসেছি এবং যেহেতু মা আমার জন্য দরজা খোলেনি, আমি আমার চাবিটি দিয়ে দরজা খুলে বাড়ি ঢুকলাম। বাথরুম থেকে শাওয়ারের আওয়াজ আসছে। আমি আমার সমস্ত জিনিসপত্র রাখার জন্য আমার ঘরে গেলাম। কিছুক্ষণ পরে শাওয়ারের আওয়াজ থামল এবং বুঝলাম মা তার ঘরে ঢুকল। আমি আমার ঘর থেকে বেরিয়ে মায়ের ঘরের দিকে যাচ্ছিলাম। মায়ের ঘরের দরজায় গিয়ে দেখলাম যে দরজাটি ঠিকভাবে বন্ধ করা হয়নি। দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতর তা দেখা যাচ্ছিল। মা ভেজা পড়ে দাঁড়িয়ে আছে, মায়ের উপর থেকে সম্পূর্ণ। মায়ের বেশ বড় বড় দুটো পরিষ্কার দেখা যাচ্ছে, সেই জন্য মায়ের নরম গোলাকার গুলো খুব সুন্দর লাগছে। মায়ের গুলো বাদামি রঙের। সদ্য স্নান করার জন্য মায়ের মাথার চুল ভিজে ছিল আর সারা গায়ে জলের ফোঁটা লেগেছিল। মাকে দেখতে খুব সুন্দর লাগছে। মায়ের নজরে আসার আগে আমি একটু জোরে মা বলে ডেকে নিলাম। মা সঙ্গে সঙ্গে নিজের তোয়ালেটা নিজের চাপা দিয়ে দরজা খুলে জিজ্ঞেস করল, রাজু, কখন এলি তুই? আমি তো বুঝতেই পারিনি। আমি বললাম, এই কিছুক্ষণ আগে এসেছি। সব বাজার রান্না ঘরে রেখে দিয়েছি। তারপর আমি আর মা কিছুক্ষণ স্বাভাবিক কথাবার্তা বললাম। আমার মায়ের সেই দৃশ্যের পরে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। এরপর থেকে আমি মাঝে মাঝেই মাকে অর্ধ এবং পড়া অবস্থায় দেখতাম। মায়ের প্রতি দিন দিন আমার আকর্ষণ বাড়তে থাকে এবং আমি সব সময় মায়ের অর্ধ দেখার সুযোগ খুঁজতে শুরু করি। এমনকি আমি মায়ের সম্পর্কে চিন্তাভাবনা করা ও শুরু করেছি। মাঝে মাঝে মাকে চিন্তা করে শুরু করি। এই মুহূর্তে আমি বুঝতে পারি যে বাবা আমাকে বাড়ি এবং নগদ ছাড়া অন্য আরেকটা জিনিস রেখে গেছেন। সেটা হলো আমার মা এবং তার সুন্দর সমস্ত উত্তরাধিকার এর সেরা সম্পত্তি। এক রাতে আমরা টিভিতে একটি হিন্দি সিনেমা দেখছিলাম। এটি বিবাহ বহির্ভূত সম্পর্কের স্বল্প বাজেটের সিনেমা ছিল। সিনেমাটায় অনেক দৃশ্য ছিল, যদিও পুরো দৃশ্য ছিল না, কিন্তু নায়িকার ডিপ কাট, নায়কের নায়িকাকে দৃশ্য বা নায়িকার দৃশ্যগুলো খুব ছিল। সিনেমাটা দেখতে দেখতে আমরা দুজনেই খুব হলাম। আমি দেখতে পাচ্ছিলাম যে মা খুব হয়ে ভারী শ্বাস নিচ্ছে। সিনেমার পরে আমরা সিনেমাটা সম্পর্কে কিছুটা আলোচনা করলাম এবং তারপরে আমরা আমাদের ঘরে চলে গেলাম। আমি এতটাই ছিলাম যে ঘরে এসে আমার কিন্তু তারপরেও ঘুমোতে পারলাম না। সিনেমা এবং আমার মাকে নিয়ে ভাবতে ভাবতে হতে লাগলাম। আমি দেখলাম যে আমাকে কিছু করতে হবে। আমি চিন্তা করলাম, যেহেতু আমি বাড়ির কর্তা, তাই বাড়ির মহিলাকে আমার কর্ত্রী বানাতে হবে। আমি আমার বাড়ির মহিলাকে সন্তুষ্ট করব এবং সে আমাকে সন্তুষ্ট করবে। আমি এটাও জানতাম যে মহিলাটি আমার মা এবং সে আমাকে তার অংশীদার হিসাবে গ্রহণ করবে না। আমি সেটা মাকে বোঝালেও সে সেটাতে রাজি হবে না, তাই সবচেয়ে ভালো জিনিস হবে প্রথমবার মাকে জোর করা। একবার যদি মাকে জোরে করে আনতে পারি তাহলে সে পরে আমাকে তার প্রেমিক হতে দেবে। এইসব ভাবতে ভাবতেই আমার আবার শক্ত হয়ে গেল। আমি আস্তে আস্তে আমার ঘর থেকে বের হয়ে মায়ের ঘরে চলে গেলাম।
দরজা বন্ধ থাকলেও লক করা ছিল না। আমি দরজা খুলে মায়ের ঘরে ঢুকলাম। মায়ের ঘরে নাইট ল্যাম্প জ্বালা ছিল। মা দেওয়ালের দিকে মুখ করে শুয়ে আছে। আমি এগিয়ে দেখলাম যে মায়ের সরে গেছে আর মধ্যে দিয়ে মায়ের দুটো জেন বেরিয়ে আসছে। মায়ের খুব সুন্দর এবং ধীরে ধীরে মায়ের নিঃশ্বাসের তালে তালে সেটা কাঁপছে। আমার বাবা মারা যাওয়ার পরে থেকে মা একা একা শুতো। আমি স্থির করলাম যে যদি কখনো মায়ের সাথে আমি তবে সেটা আমার বিছানায় করব। কারণ ওই বিছানাতেই বাবা বেঁচে থাকার সময় মা বাবা, কারণ আমি চাইছিলাম মাকে আমার কর্ত্রী বানিয়ে একই বিছানায়। এরপর আমি মায়ের হাতটি ধরে বিছানা থেকে টেনে নামিয়ে তাড়াতাড়ি আমার ঘরে নিয়ে এলাম। মা ঘুমের ঘরে কিছু বোঝার আগেই আমার ঘরে এনে দরজাটা লক করে দিলাম। মা থতমতভাবে আমার দিকে জিজ্ঞেস করল, কি করছিস? আমি কিছু না বলে মায়ের টানতে লাগলাম। মা দু হাতে করে ধরে আছে যাতে আমি সেটা খুলতে না পারি। কিন্তু আমি তখন পাগলে হয়ে আরো জোরে টানতে লাগলাম আর মায়ের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। মায়ের থেকে পুরোটা টেনে নিলাম। মা এবার বুঝতে পারছিল যে কি হতে চলেছে। মা শুধু পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। মাকে ওই অবস্থায় দেখে আমার ফেটে বেরোতে চাইছিল। এরপর মাকে কাছে টেনে তার চেষ্টা করতেই মা আমাকে ধাক্কা দিতে শুরু করল। মা নিজের মুখটা সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি দুহাতে মাকে ধরে নিজের বসিয়ে দিলাম। তারপর মায়ের দুটো ভালো করে নিজেরটা মায়ের ভেতরে দিয়ে মাকে খুব ভালো করে মায়ের বাধা দেওয়ার শক্তি যেন কমে গেল। মা চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরে যখন মাকে ছেড়ে দিলাম, তখন মা তাড়াতাড়ি ঘরে থেকে বেরোবার জন্য দরজার দিকে যেতে লাগল। আমি দৌড়ে মায়ের দিকে গেলাম এবং এক হাত দিয়ে মায়ের ধরে আবার বিছানার কাছে নিয়ে এলাম। মা অবশেষে জিজ্ঞেস করল, কেন তুই আমার সাথে এরকম করছিস? আমি বললাম, কারণ তুমি আমায় বলেছিলে যে আমি বাড়ির কর্তা, তাই আমি তোমায় আমার কর্ত্রী বানাতে চাই। মা বলল, কিন্তু আমি তোর মা, মায়ের সাথে এসব কেউ করে না। এই বলে কাঁদতে শুরু করল। তুমি মায়ের সাথে সাথে একজন মহিলাও, তাই না? এই বলে মায়ের জবাবের অপেক্ষা না আবার বললাম, মা তুমি আমায় আর বাধা দিও না। বিছানায় শুয়ে পড়ে আমার জন্য প্রস্তুত হও। আমি মায়ের দিলাম। আর তারপর নিজের লম্বা শক্তটা বেরিয়ে এলো। মা আমার দিকে তাকিয়ে দেখে নিজের মুখটা ঘৃণায় সরিয়ে নিল। এরপর মাকে বিছানায় শুইয়ে দিলাম আর মা আমায় দু হাত দিয়ে বাধা দিতে থাকল। আমি মায়ের দু হাতের কবজি আমার এক হাত দিয়ে ধরে মায়ের মাথার উপরে রাখলাম। কাঁদতে কাঁদতে মা বিছানায় চিৎকার করে বলল, তুই কি চাস আমার থেকে? আমি কিছুই বললাম না। কিছুক্ষণ পরে মা উঠতে চেষ্টা করল। এবার আমায় ধাক্কা মেরে উঠে দাঁড়িয়ে দরজার দিকে যেতে শুরু করতেই আমি মাকে পেছন থেকে ধরলাম। তারপর এক হাতে আরেক হাত দিয়ে দড়িটা টান দিতেই মায়েরটা ঝপ করে মেঝেতে পড়ে গেল। মা সঙ্গে সঙ্গে নিজের হাত দিয়ে নিজের উপরে ঢাকা দিল। এরপর আমি মাকে আমার দিকে ঘোরাতেই মা আরও বেশি করে কাঁদতে শুরু করল আর নিজের ঢাকার চেষ্টা করল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের দেখছিলাম। মা কাঁদতে কাঁদতে বলল, এরকম করিস না, আমি তোর মা হই। আমি মায়ের মুখের দিকে তাকিয়ে বললাম, এবার থেকে তুমি আমার জীবন সঙ্গিনী ও হবে। এই বলে মায়েরটা খুলে দিলাম। মা তখন এক হাতে নিজের আর অন্য হাতে নিজেরটা ঢেকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। মাকে অসম্ভব সুন্দরী লাগছিল। আমি মায়ের হাত দুটো জোরে করে সরিয়ে দিতেই সুন্দর নরম বড় বড় দেখতে পেলাম। বাদামি রঙের দুটো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। বুঝলাম মা হয়ে গেছে। আমি এবার মাকে বিছানায় শুইয়ে দিয়ে মায়ের উপর শুয়ে পড়লাম। কিন্তু মা তখন নিজের হাত দিয়ে আমার বাধা দিচ্ছিল। এবার মায়ের দুটো হাতের কবজি একসাথে এক হাত দিয়ে ধরে মায়ের মাথার উপর ধরলাম, আর একটা হাত দিয়ে মায়ের ধরলাম। মায়ের কালো ঘন ঢাকা ছিল। মা পা দুটো একসাথে চেপে রেখেছিল, তাই আমি আমার পা দিয়ে মায়ের দুটো পা জোরে করে ছড়িয়ে দিয়ে একটা আঙ্গুল ভেতরে দিলাম। মা হিসিয়ে উঠল আর বলল, এরকম করিস না, এটা পাপ কাজ। আমি কোনো কথা না বলে মায়ের খেতে খেতে কিছুক্ষণের মধ্যেই মায়ের ভিজে গেল আর মা শুধু না করতে করতে বের করে দিল। মা হাঁপাতে হাঁপাতে বিছানায় পড়ল। আমি এবার মায়ের হাত দুটো ছেড়ে দিলাম আর মায়ের বাধা দেওয়াটাও যেন বন্ধ হয়ে গেল। এবার আমি মায়ের উপভোগ করতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে যখন উঠলাম, মাকে বিছানায় দেখলাম না। আমি তখনও আমার বিছানা ছিলাম। আমার এখনো মেঝেতে রয়েছে, তবে আমার মায়ের চিহ্ন নেই। এক মুহূর্তের জন্য আমি ভাবলাম যে আমি কি স্বপ্ন দেখছিলাম, কিন্তু তারপর যখন বিছানায় দেখলাম যে দাগ, তখন বুঝতে পারি যে এটি স্বপ্ন নয়। আমি সত্যি করেই মাকে রাতে আমি তখন খুব অপরাধবোধ অনুভব করলাম।
আমার ঘরের বাইরে হাঁটার মতো সাহস আমি পেলাম না। আমি যতক্ষণ পারলাম ঘরের মধ্যেই থাকলাম। এটা ভালো যে সেদিনটা রবিবার ছিল। কয়েক ঘন্টা পরে আমার মা দুপুরের দিকে আমার ঘরে এসে আমায় ডেকে বলল, অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়। মায়ের ডাক শোনার পরে আমার মধ্যে কিছুটা আত্মবিশ্বাস ফিরে এলো। আমি তাড়াতাড়ি বাথরুমের কাজ করে আবার নিজের ঘরে চলে এলাম। আমি আমার মাকে আরও বেশি সময় এড়াতে চেষ্টা করেছি যতক্ষণ না সে আমাকে আমার লাঞ্চ খেতে ডেকেছিল। সেই দিনটি আমাদের দুজনের জন্য এক ভয়াবহ দিন ছিল। আমরা কখনই কোনো কথা বলিনি। এইভাবে আরও কয়েকদিন পার হলো যেখানে আমি আর মা দুজনকে এড়িয়ে চলতে লাগলাম। যেহেতু আমি চাকরি করি তাই অনেকটা সময় আমি বাড়ির বাইরে থাকতাম। না হলে এরকম পরিস্থিতিতে আমি হয়তো পাগল হয়ে যেতাম। এই সময়ে মা ও আমাদের প্রতিবেশী এবং নিকটাত্মীয়দের সাথে অনেক সময় দিত। সম্ভবত আমার থেকে দূরে থাকার জন্যই মা এটা করত বলে আমার ধারণা। প্রায় 1 মাস শেষ হবার পরে আমি ঠিক করলাম এইভাবে চলতে পারে না এবং আমাকে কিছু একটা করতে হবে। বৃহস্পতিবার আমাদের রাতের খাবারের পরে আমি মাকে বললাম, মা, আমি খুব দুঃখিত এবং আমি কখনোই তোমাকে আঘাত করার জন্য এটা করিনি। আমি সত্যি তোমায় খুব ভালোবাসি। মা আমার দিকে তাকিয়ে তারপর কান্নায় ফেটে পড়ল। আমার খুব খারাপ লাগছিল। স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আরও 2 দিন লেগেছিল। আমাদের ছেলের সংস্কারের স্বাভাবিকতা কখনই ফিরে আসেনি। মা সর্বদা আমার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করেছিল এবং যখন পরিবর্তন করত অথবা ঘুমাতে যেত সবসময় নিজের ঘরের দরজা লক করত। প্রায় 3 মাস আমরা আমাদের জীবনকে এভাবেই কাটালাম। কিছুদিন পরে জিনিসগুলি স্বাভাবিক হওয়ার পরে আরও 2 সপ্তাহ পরে আমার মা তার বন্ধুদের সাথে একটি সিনেমাতে যায়। আমি জানতাম যে মা একটি মুভিতে যাচ্ছেন, কারণ মা আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছিল। আমিও নিজের কাজের জন্য শহরের বাইরে একটা ট্রিপে গেলাম। 2 দিন পরে যখন আমি আমার ট্রিপ থেকে ফিরে এলাম, যখন দেখলাম যে বাড়ির পরিবেশটা অনেকটাই আলাদা হয়ে গেছে। আমার মা খুব সুন্দর একটি শাড়ি পরেছে এবং তার চুলে ফুল লাগিয়েছে। সাধারণত বিধবা মহিলারা তাদের চুলে ফুল কখনো লাগায় না। মায়ের মনও খুব ভালো মেজাজে আছে বলে মনে হচ্ছে। আমি খুশি হয়েছি, কিন্তু মাকে এইভাবে দেখে হতবাক হয়েছি। আমি ঘরে এসে মায়ের জন্য আনা মিষ্টি মায়ের হাতে দিলাম আর মা হাসি মুখে সেটা নিল। মা আমার ট্রিপের ব্যাপারে অনেক কিছু জিজ্ঞাসা করল। আমি বুঝলাম যে মা আমায় ভালোভাবে গ্রহণ করেছে। আস্তে আস্তে আমিও অনেক স্বাভাবিকভাবে মায়ের সাথে কথা বলতে লাগলাম আর মাকে খুব ভালোভাবে দেখতে লাগলাম। আমি খুশি হলাম যে মা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। রাতের খাবারের পরে মা আমায় স্নান করে আসতে বলল। আমি অবাক হয়ে মাকে জিজ্ঞাসা করলাম, আমি এত রাতে স্নান করে কি করব? মা গম্ভীরভাবে বলল, আমি যখন বলছি তখন তুই স্নান করে আয়। আমি অনিচ্ছা সত্ত্বেও স্নান করতে গেলাম, কারণ আমি মাকে আর রাগাতে চাইছিলাম না। আমি স্নান করে ঘরে আসতে মা আমায় বলল, নতুন গেঞ্জি পরে ঘরে শুয়ে থাকতে বলল। আমি মাকে বললাম, মা, আমার এখন ঘুম আসছে না। মা আমায় বলল, আমি যা বলছি সেটা তুই কর, অত প্রশ্ন করতে হবে না। আমি মাকে রাগাতে চাইলাম না, তাই নতুন গেঞ্জি পরে ঘরে এসে বিছানায় শুয়ে থাকলাম। চোখ বোধ করে চিন্তা করতে লাগলাম মায়ের এরকম পরিবর্তনের কারণটা কি। কিছুক্ষণ পরে দরজার আওয়াজ পেয়ে দেখলাম মা হাতে একটা দুধের গ্লাস নিয়ে আমার ঘরে ঢুকল। মা একটা সুন্দর হলুদ শাড়ি পরেছিল। শাড়িটা অনেকটা নিচে করে পড়েছিল, তাই মায়ের সুন্দর দেখতে পেলাম। আমি মাকে এভাবে দেখে হতবাক হয়ে গেলাম। মা যেন ঠিক এক নববধূর মতো আমার ঘরে ঢুকল, কারণ সাধারণত নববধূ রায় হাতে দুধের গ্লাস দিয়ে এইভাবে ঘরে প্রবেশ করে। এক মুহূর্তের জন্য আমি ভাবলাম যে এটা হতে পারে না। আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি যাকে চেষ্টা করেছিলাম সে আবার আমার কাছে আসার চেষ্টা করছে কেন? মা ঘরে ঢোকার সাথে সাথে ঘরের দরজাটি বন্ধ করে আমার কাছে এসে দুধের গ্লাসটা হাতে দিল। আমি গ্লাসটা নিয়ে দুধটা খেয়ে নিলাম। গ্লাসটা টেবিলে রেখে মা আমার কাছে এসে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, তুমি যদি চাও তাহলে তোমার মা তোমার কর্ত্রী হতে প্রস্তুত। মায়ের কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম, আর সঙ্গে সঙ্গে আমারটা আরও শক্ত হয়ে গেল। আমি বিশ্বাস করতে পারছি না যে আমার নিজের মা আমাকে তাকে আমন্ত্রণ জানাচ্ছে। আমার এসব চিন্তা করতে কয়েক মিনিট সময় লেগেছে, কারণ আমি দেখতে পেলাম যে আমার মা এখনও আমার উত্তরের জন্য অপেক্ষা করছে। এই মুহূর্তে আমি কি করব বুঝতে পারছি না। আমার মাকে দেখতে ঠিক একজন সদ্য বিবাহিত কনের মতো লাগছে। মা নিজেকে আমার কর্ত্রী হিসাবে গ্রহণ করার জন্য প্রস্তাব দিচ্ছে।
এবং আমার শক্ত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলার বাইরে আমি আর কিছুই ভাবতে পারলাম না। এরপর থেকে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো হয়ে গেল। মা আমার ঘরে প্রতি রাতে শুতে আসত। কারো কৌতূহল হতে পারে তাই মায়ের ঘরের বিছানাটাও সাজানো থাকত। দিনের বেলায় যখন কেউ আমাদের চারপাশে থাকে তখন আমরা কেবল মা এবং ছেলে, কিন্তু রাত হলেই আমার স্বামী ও স্ত্রী হয়ে যেতাম। মা স্বামীর কাছ থেকে ফিরে আসার অপেক্ষায় স্ত্রীর মতো পোশাক পরে আমার জন্য অপেক্ষা করত। আমি যখন কাজ থেকে বাড়ি ফিরে আসি তখন আমার মা সুন্দরভাবে সেজেগুজে থাকত। মা আমার কাছে স্ত্রী এবং আমি তার স্বামী ছিলাম। মা আমায় বলল যে আমি যেভাবে তাকে বিভিন্ন পোজে, যা আমার বাবা কখনো করেননি। কয়েক মাস পরে ৪৩ বছর বয়সে আমার মা হেনা আবার হল। এবার মায়ের আমার বাচ্চা, তার নিজের ছেলের বাচ্চা। আমি খুশি, আমাদের বাচ্চা আর ৬ মাসের মধ্যে পৃথিবীতে ভূমিষ্ঠ হবে। এইভাবেই মা আর ছেলের প্রেমের সম্পর্ক আর সংসার চলতে লাগল। এখন মা আর আমি দুজনেই খুব খুশি। আমি কবির, একজন তরুণ ব্যক্তি। আমি আমার মামার বাড়িতে কাজ করতাম। আমার মামা তার স্ত্রীকে খুশি করতে পারতেন না, ফলে আমার মামি আমাকে তার ঘরে ডাকতেন। মামি আমার পাশে এসে শুয়ে থাকতেন লুকিয়ে, আমি জানতাম না, আর আমি তাকে আমার স্ত্রী মনে করে সারা রাত। মামি দেখতে অনেক সুন্দরী, যে কেউ তাকে দেখলে তার প্রেমে পড়তে চাইবে। আমার মামি আমার থেকে বয়সে বড় ছিলেন এবং আমাদের মধ্যে বেশি কথা হতো না। তিনি তার কাজে ব্যস্ত থাকতেন এবং মামার সাথেও কম কথা বলতেন। এক রাতে মামি আমাকে তার রুমে ডাকলেন। বললেন, কবির, আজ আমার শরীর ভালো লাগছে না, তুমি আমার পাশে শুয়ে থাকো। আমি তার রুমে শুয়ে পড়লাম। মামি লাইট বন্ধ করে দিলেন। এরপর আমি তাকে আমার মতো করে পেয়েছিলাম। কখনো ভাবিনি আমি তাকে এত কাছে পাবো। আমার গল্পগুলো তোমরা শুনো, কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। তখন আমি চাকরির খোঁজে ছিলাম, কিন্তু কোথাও কাজ পাচ্ছিলাম না। একদিন আমার বন্ধু সুরেশ বলল, আমার মামা শহরে থাকেন এবং আমি তোমাকে সেখানে চাকরি দিতে পারবো। আমি বেশি শিক্ষিত ছিলাম না, জানি ভালো চাকরি আমার দ্বারা হবে না। আমি ৪র্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি, কিন্তু অল্প শিক্ষার কারণে ভালো চাকরি পাওয়া কঠিন ছিল। গ্রামের এখানে ওখানে ছোটখাটো কাজ করে কিছু টাকা উপার্জন করতাম, যা খুবই কষ্টকর ছিল। তখন মনে হলো শহরে গিয়ে কিছু কাজ খুঁজে দেখা উচিত। একদিন আমার বন্ধুর দেওয়া একটি ঠিকানায় গেলাম, যা তার মামার বাড়ির ছিল। সেই বাড়িতে গিয়ে দেখি আমার বস, যিনি আমার বন্ধুর মামা এবং আমি তাকেও মামা বলে ডাকতাম, মামা আমাকে একটি কাগজ দিলেন এবং বললেন, এই ঠিকানায় যাও। আমি যখন সেই ঠিকানায় গেলাম দেখি সেটা এক ডাক্তারের ঠিকানা। মামা বললেন, তিনি আমার বন্ধু, তিনি তোমার কিছু পরীক্ষা করবেন। যদি পরীক্ষাগুলো ভালো হয় তাহলে তোমাকে চাকরি দেব। মামা কথা শুনে আমি কিছুটা ঘাবড়ে গেলাম, কিন্তু ভাবলাম চেষ্টা করে দেখি। ডাক্তারের কাছে গিয়ে তিনি আমার কিছু পরীক্ষা করলেন এবং কিছুক্ষণ পর রিপোর্ট দিলেন। আমি বাসায় ফিরে মামাকে রিপোর্ট দেখালাম। মামা হাসতে হাসতে বললেন, তুমি দেখতে বেশ সুন্দর, তোমার চেহারাও ঠিক আছে, তোমার কাজ নিশ্চিত হয়েছে। এত সহজে কাজ পেয়ে আমি অবাক হয়ে গেলাম এবং ভাবতে থাকলাম, কিভাবে এত সহজে এই সুযোগ পেলাম। প্রতিবেদনটি ইংরেজিতে লেখা ছিল এবং ৪র্থ শ্রেণী পাস একজন ব্যক্তির পক্ষে এটি বোঝা সহজ ছিল না। যখন বাড়িতে এসে আমার স্ত্রীকে দেখালাম, তিনি বললেন, তুমি অযথা চিন্তা করছো। এই ধনী লোকেরা আমাদের মতো গরিবদের পরীক্ষা করিয়ে নিশ্চিত হতে চায় যে আমরা কোনো বড় রোগে আক্রান্ত আছি কিনা। তারা মনে করে চাকরদের মাধ্যমে রোগ ছড়াতে পারে। তার কথা শুনে আমার মন অনেকটা হালকা হলো। আমি যে চাকরিটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি। সকালে কাজে যাওয়া শুরু করলাম, কিন্তু আমার চোখ প্রায়ই মামির দিকে আটকে যেত। তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী এবং মার্জিত মহিলা। তাকে প্রথম দেখার পর থেকেই আমি ভাবতাম, আমার স্ত্রী যদি এত সুন্দর হতো। আমি আমার মামির একজন সাধারণ চাকর ছিলাম, তার অর্থের কোনো অভাব ছিল না। তিনি আমাকে প্রতিদিন বাজারে নিয়ে যেতেন, কারণ তার কোনো সন্তান ছিল না। আমার মামা ও মামির মধ্যে কোনো ঝগড়া ছিল না, তারা খুব ভালোবাসায় দিন কাটাতেন। আমি মামিকে মনে মনে ভালোবাসতে শুরু করলাম। তাকে নিয়ে ভাবতে লাগলাম। একদিন বাড়ির পুরনো চাকর এলো। সে আমাকে অভিনন্দন জানিয়ে বলল, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, কিন্তু মনে রেখো, এই বস
যাকে তুমি মামা বলে ডাকো, খুবই কঠোর। এই কথা শুনে আমি ঘাবড়ে গেলাম এবং ভাবতে লাগলাম, যদি আমাকে চাকরি থেকে বের করে দেয় তাহলে আমার কি হবে। সে চলে যাওয়ার পর আমি মামা মামিকে খুশি রাখার জন্য আরও মনোযোগী হলাম, কারণ এখন আমার চাকরিটা চলে গেলে এখন আর কোনোভাবেই চাকরি পাবো না। তাই আমি এই চাকরিটা মন থেকে করতে লাগলাম। মামা বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকত। আমার মামি একদিন আমাকে তার রুমে ডেকে বললেন, তুমি খুবই অল্প বয়সী, পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখো। আমি এমন একজন চাকর পছন্দ করি যে তার মনিবের মতো পোশাক পরে। এই বলে মামি আমার হাতে কিছু টাকা দিলেন এবং বললেন, এই টাকা থেকে বেতন ছাড়া নিজের জন্য খরচ করো। আমি খুশি হয়ে গেলাম এবং এই বিষয়টি আমার স্ত্রীকে বললাম না, কারণ আমিও আমার মামিকে খুব পছন্দ করতাম। আমি স্বপ্ন দেখতে শুরু করলাম যে মামির অভিব্যক্তি দেখে মনে হতো তিনি খুশি নন। তার কোনো সন্তান ছিল না, তাই মনে হতো মামা তাকে খুশি করতে পারছেন না। আমি মামিকে খুশি করতে চেয়েছিলাম। মামির দেওয়া টাকা নিয়ে পরের দিনই একটা মার্কেটে গিয়ে কিছু নতুন জামাকাপড় কিনলাম। আমাকে দেখে মামি বললেন, আজ তোকে খুব সুন্দর লাগছে, সবসময় এমনই থেকো। আমি লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিলাম। আসলে আমার বিয়ে হয়েছে মাত্র 3 বছর, কিন্তু আমার স্ত্রী মামির মতো সুন্দরী ছিলেন না। বিয়ের 2 বছর পরই আমাদের সন্তান নিউমোনিয়া হয় এবং সে পৃথিবী থেকে চলে যান। এরপর আমার স্ত্রী সারাক্ষণ দুঃখে কান্নাকাটি করত, কিন্তু আমি একজন পুরুষ এবং আমারও কিছু প্রয়োজন ছিল। আমি চাইতাম আমাদের আরেকটা সন্তান হোক, কিন্তু আমার স্ত্রী সন্তানের নাম শুনলেই বিরক্ত হয়ে যেতেন। তিনি সবসময় আমার থেকে দূরে থাকতেন। আমার মামিকে দেখে আমার মনোভাব বদলাতে শুরু করেছিল। মামা মামির বিয়ে হয়েছে 1 বছর হয়ে গেছে, কিন্তু তাদের কোনো সন্তান নেই। মামা সবসময় তার ব্যবসায় ব্যস্ত থাকতেন, আর মামি ফ্যাশন ও পার্টিতে মগ্ন থাকতেন। আমার মামিকে দেখে মনে হতো তিনি আমাকে পছন্দ করতে শুরু করেছেন। আমি প্রায় সিনেমা এবং নাটকে প্রেমের কাহিনী দেখতাম এবং কল্পনা করতাম। মামি আমার কাছে এসে বলবেন, আমি তোমার প্রেমে পড়েছি। এক রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম, মনে হলো আমার পাশে কেউ আছে। মামি ছিলেন খুবই সুন্দরী এবং তার দেহ আকর্ষণীয় ছিল। আমার স্ত্রী আমাদের সন্তান হারানোর দুঃখে নিজের শরীরকে অবহেলা করেছিলেন। কোনো যত্ন নিত না, তাই সে শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমার মতো একজন গরিব মানুষ যখন ভাবতাম আমি কি করে চাকরের মতো জীবন কাটাবো, তখন মামিকে আমার স্ত্রী ভেবে সারা রাত উপভোগ করতাম। মামি আমার দিকে তাকিয়ে মৃদু হাসতেন। আমি আমার মামির সান্নিধ্য উপভোগ করতে শুরু করলাম। কাজ করার সময় মামি আমাকে ডেকেই যে কোনো কাজ দিতেন, আর আমি তা সঠিকভাবে করে দিতাম যেন কোনো অভিযোগের সুযোগ না থাকে। মামি সবসময় আমার প্রশংসা করতেন, আর আমি সততার সাথে আমার কাজ চালিয়ে যাচ্ছিলাম। একদিন মামির শরীর খারাপ হলে আমি তাকে হাসপাতালে নিয়ে যাই এবং মামাকে ফোন করে জানাই। এরপর মামা হাসিমুখে আমাদের সবার জন্য মিষ্টি আনলেন। এরা দেখে আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু সেই দিন থেকে মামির আচরণ বদলে গেল। তিনি আমার দিকে অদ্ভুতভাবে তাকাতে লাগলেন এবং বাইরে যাওয়া কমিয়ে দিলেন। ফলে এখন শুধুমাত্র মামির সঙ্গেই আমার দেখা হয় কম। কিছুদিন ধরে আমার মন মেজাজ খারাপ ছিল, কারণ আমি মামির সান্নিধ্যে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। আমার মনে হয়েছিল আমি হয়তো মামির প্রতি আসক্ত হয়ে পড়েছি। তবে আমার কাজ চালিয়ে যেতে লাগলাম। সময় চলে গেল এবং অবশেষে সেই দিন এল যখন মামি একটি সন্তানের জন্ম দিতে চলেছিলেন। কিন্তু মামা আর আগের মতো খুশি ছিলেন না। তিনি সবসময় চিন্তিত থাকতেন। আমি ভাবতে লাগলাম, মামা কেন খুশি ছিলেন না? আমি যখন বাবা হলাম তখন আনন্দে উঠছিলাম, কিন্তু আমার মামাকে খুব চিন্তিত দেখাচ্ছিল, যেন কোনো বড় বিপর্যয় আসন্ন। এক রাতে মামা আমাকে তার ঘরে ডেকে বললেন, এই ব্যাগ নাও। যদি আজ রাতে আমার স্ত্রী সন্তান জন্ম দেয়, তবে এই ব্যাগটি ব্যবহার করো এবং শিশুটিকে গোপনে সরিয়ে ফেলো। আমি কখনো মামার কোনো নির্দেশ নিয়ে প্রশ্ন করিনি, তাই সেদিনও কিছু বললাম না, কিন্তু আমার মন খুব অস্থির ছিল। বারবার ভাবছিলাম, কেন মামা তার সন্তানের জীবন নিতে চাইছেন। রাত গভীর হলে মামি ঘুমিয়ে পড়লেন, তাই আমি গোপনে তার রুমে গেলাম। মামি তখন চোখ বন্ধ করেছিলেন। আমি মনোযোগ দিয়ে তার দিকে তাকালাম। মামির মুখে সেই চিরচেনা সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হলাম, কিন্তু আমার অবস্থান মনে করে মামার কথা মেনে নিলাম। মামার নির্দেশ অনুযায়ী কাজ করার জন্য তিনি আমাকে টাকা দিতেন। আমি গোপনে মামার দেওয়া ব্যাগটি তুললাম আর বাচ্চাটিকে ঢুকাতে শুরু করলাম। তখন মামি হঠাৎ আমার দিকে তাকিয়ে হাসলেন। আমি শিশুটিকে লুকিয়ে রাখছিলাম এবং মামি আমাকে দেখে বললেন, তুমি কি সত্যিই শিশুটিকে হত্যা করতে চাও?
মামি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার মামার নির্দেশে এসব করছো? আমি চমকে উঠলাম এবং বললাম, তুমি এটা কি বলছো? মামি বললেন, তোমার চাচা এই শিশুটিকে মেরে ফেলতে চায় কারণ সে ভয় পায় যে এই শিশু তার নয়। তার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, এত কিছুর পরও এটা কিভাবে সম্ভব? মামি বললেন, তোমার মামা সন্দেহ করছে যে এই শিশু তার নয়, তাই সে এই কাজটি করতে বলেছে। সে এই শিশুটির বাবা নয়, তুমি এর বাবা। এই কথা শুনে তাকে বললাম, তবে তুমি কেন বলছো আমি এই শিশুটির বাবা? আমি এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। আমি বললাম, আপনি কি চান আমি এই শিশুটিকে বাঁচিয়ে রাখি? মামি হাসলেন এবং বললেন, এই শিশুটিকে জঙ্গলে ফেলে দিও না, কারণ এই শিশুটির বাবা তুমি। আমি আরও বিভ্রান্ত হয়ে গেলাম, কারণ মামি বলছিলেন যে তিনি কখনো আমাকে স্পর্শ করেননি। তার কথাগুলো শুনে আমার মনে হলো আমি যেন স্বপ্ন দেখছি। আমি সোফায় বসে ভাবতে লাগলাম, এত সুন্দর একজন মহিলার সাথে, যাকে আমি মামি বলে ডাকি, এমন কিছু ঘটেছে কি? আমি মামিকে জিজ্ঞেস করলাম, আপনি এত সুন্দরী, কিন্তু কেন এমন করলেন? মামি বললেন, আমি খুব সুন্দরী, কিন্তু আমার পরিবার খুব গরিব ছিল। তাই আমি তোমার মামার সাথে দেখা করতে এসেছিলাম। তোমার মামা মতো ধনী হওয়ার ইচ্ছা ছিল, তাই আমি তাকে বিয়ে করি। আর সে আমাকে প্রস্তাব দেওয়ার সাথে সাথেই আমি তৎক্ষণাৎ হ্যাঁ বলেছিলাম, কারণ আমি ধনী হতে চেয়েছিলাম। আমার বাবা মাও তোমার মামার সাথে বিয়ে করতে রাজি হয়েছিলেন। কিন্তু বিয়ের কিছুদিন পরেই জানতে পারলাম তোমার মামার সন্তান হওয়ার সামর্থ্য নেই। অনেক চিকিৎসা করানোর পরও কোনো ডাক্তার তাকে সুস্থ করতে পারেনি। তিনি মা হতে চেয়েছিলেন এবং এর জন্য তিনি যা করতে প্রস্তুত ছিলেন। তারপর তিনি তার চাকরের মাধ্যমে একটি অদ্ভুত পরিকল্পনা তৈরি করেছিলেন, তাই তিনি সবসময় চাকরদের নিযোগের আগে পরীক্ষা করাতেন। তোমার চাচা তোমার মাধ্যমে তার পরিকল্পনা সফল করতে চেয়েছিলেন, মামি বললেন। এই শিশুটি তোমারই সন্তান এবং তিনি চান না যে এটি প্রকাশ্যে আসুক। তিনি জানতে চেয়েছিলেন তিনি বাবা হতে সক্ষম কিনা, তাই আমাকে চাকরের সাথে ঘুমাতে বলেছিলেন। মামির এই কথা শুনে আমি আরও হতবাক হয়ে গেলাম এবং কিছু বলতে পারলাম না। তিনি বলতে লাগলেন, তোমার মামা আমার জন্য অনেক চাকর নিয়োগ করেছিলেন, কিন্তু আমি যাকে ভালোবাসার যোগ্য মনে করতাম তাকেই গ্রহণ করতাম। আমরা অনেক চাকর বদল করেছি, কিন্তু তোমাকেই প্রথম উপযুক্ত মনে হয়েছিল। প্রথম দেখাতেই তোমার প্রতি আমার আকর্ষণ জন্মায়। আমি অবাক হয়ে বললাম, তুমি কখন আমার কাছে এসেছিলে? মামি হাসলেন এবং বললেন, তোমার মামা এমন পরিকল্পনা করেছেন যে তুমি বুঝতেও পারোনি। তুমি মনে করতে তুমি তোমার স্ত্রীর সাথে আছো, কিন্তু আসলে আমি ছিলাম। তোমার মামা রাতের আধারে আমাকে তোমার রুমে পাঠাতেন এবং তোমার স্ত্রীকে অন্য ঘরে অজ্ঞান করে রেখে দিতেন। তিনি নিজেই পাহারা দিতেন যাতে কেউ সন্দেহ না করে। মামি বললেন, আমি প্রথমে বাধ্য হয়ে এসেছিলাম, কিন্তু পরে তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করলাম। তোমার কাছ থেকে যে সুখ পাচ্ছিলাম তা তোমার মামা কখনোই দিতে পারতেন না। সেই কারণেই আমি নিজেও তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। তোমার মামা যখন এই পরিকল্পনা চালিয়ে যেতে লাগলেন, আমি নিজে উপভোগ করতে শুরু করলাম। তিনি আমাকে তোমার কাছে বারবার পাঠাতে থাকলেন। তিনি আরও বললেন, আমি গর্ভবতী হলাম এবং তোমার মামা আমাকে ভোরের অন্ধকারে ঘরে ফিরিয়ে আনতেন যাতে কেউ কিছু বুঝতে না পারে। এভাবে তোমার মামা তার সন্তান হওয়ার আশা পূর্ণ করতে চেয়েছিলেন এবং আমি নিজেও অজান্তে সেই পরিকল্পনার অংশ হয়ে পড়েছিলাম। কিছুদিন পর সে তার পরিকল্পনায় সফল হয়েছিল। ডাক্তার আমাকে জানিয়েছিলেন যে আমি মা হতে চলেছি, যা তাকে অত্যন্ত খুশি করেছিল। আমি বিস্মিত হলাম যখন শুনলাম সে ডাক্তারের কাছে মিথ্যা বলেছে। কেউ কিভাবে তার বউকে এমনভাবে ব্যবহার করতে পারে? তারা দুজনেই আমাকে টাকা দিয়ে তাদের খেলনা বানিয়ে ফেলেছিল, যা আমার মোটেই ভালো লাগেনি। তখন আমার মামি তার কথাবার্তায় ব্যস্ত ছিলেন। আমি তখন বুঝতে পারিনি যে আমি কি ভাবছিলাম, তবে মামি আমাকে বলেছিলেন, তোমার মামার পরিকল্পনা ব্যর্থ হয়েছে যখন তার একটি ছেলে হয়েছিল, কিন্তু তিনি একজন উত্তরাধিকারী চেয়েছিলেন। সে তার বন্ধুকে নিয়ে অন্য দেশে পালিয়ে যায় আর আমাকে বলে, এখন আমার কোনো সম্পত্তি নেই, আমার সব ব্যবসা শেষ। সেই শিশুটিকে আর সে চায় না। আমি বলেছিলাম, আমি তোমার বউ দাসী নই, যাতে তোমার ইচ্ছে মতো চলি। আগে তুমি আমাকে একটা চাকরের সাথে ঘুমাতে বাধ্য করেছিলে যাতে সবাই জানতে না পারে তুমি বাবা হতে পারো না। আর এখন বলছো এই সন্তানের দরকার নেই। মনে রেখো, আমি তোমাকে তালাক দেব, কিন্তু শিশুটিকে মারতে দেব না। আমি বিশ্বাস করেছিলাম যে শিশুটিকে সে আর খারাপ বলবে না, সে তার সন্তানকে পুরোটা দেখাবে।
কিন্তু আজ যখন সে বলল এই শিশুটিকে হত্যা করার পরিকল্পনা করেছে, তখন নিশ্চিত হলাম যে তার বুকের হৃদয় নেই, পাথরের মতো কঠিন। মামির এই কথা শুনে আমি তাকে গিয়ে বললাম, আমি এসব জানতাম না। যদি এটা অন্য কারোর বাচ্চা হতো, আমি জঙ্গলে ফেলে দিতাম না। আমি বললাম, এখন এসবের পরোয়া করি না। তুমি তার মা, তুমি নিজেই তার যত্ন নেবে। এ কথা বলে আমি চলে যেতে লাগলাম। তখন মামি আমাকে থামিয়ে বললেন, এটাও তোমার সন্তান, তুমি তার পিতা, তাই এর সুরক্ষার দায়িত্ব তোমারও সমান। আমি হাসি দিয়ে বললাম, এই সন্তান আমার, তাই তুমিও আমার স্ত্রী হয়েছ। এই কথা শুনে মামি মুচকি হেসে বললেন, ধন সম্পদের লোভে আমাকে অন্ধ করে দিয়েছে, তাই এমন একজন খারাপ লোককে বিয়ে করেছি যে তার সম্মান বাঁচানোর জন্য তার স্ত্রীকে চাকরের কাছে পাঠিয়েছে। আর যখন আমি তার সম্মান রক্ষা করেছি, সে আমার সন্তানের প্রাণ নিতে চেয়েছিল এবং বলেছিল যে এই শিশুটি হতভাগ্য। যখন ব্যবসা ব্যর্থ হয় এবং সমস্ত টাকা হারিয়ে যায়, তখন সে আমাদের সন্তানের প্রতি অখুশি হতে শুরু করে এবং শিশুটিকে জঙ্গলে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এইসব জানার পরেও আমি এমন লোকের সাথে থাকতে চাই না। আমি মামুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, এই সন্তানের জন্য আপনি কি একজন নিজ চাকরের সাথে থাকবেন? মামি বললেন, আপনি গরিব হতে পারেন, কিন্তু আপনার মন অনেক বড়। তাই আমি আপনাকে বিয়ে করতে চাই, যাতে আমাদের সন্তান বেঁচে থাকে এবং ভালো জীবন পেতে পারে। মামি আমাকে জানালেন তিনি তার মামার থেকে ডিভোর্স পেয়েছেন এবং আমরা একই বাড়িতে সুখে থাকতে শুরু করি। মামি সেই বাড়িটি আগেই তার নামে পেয়েছিলেন। কিছুদিন পর যখন আমার স্ত্রী বিষয়টি জানতে পারেন, তিনি আমাকে ছেড়ে চিরকালের জন্য তার বাবা মায়ের বাড়িতে চলে যেতে চান এবং তালাকের প্রক্রিয়া শুরু করেন। কিন্তু মামি যখন পুরো ঘটনা আমার স্ত্রীকে জানালেন, আমি তাকে অনেক বুঝিয়ে শান্ত করি। অবশেষে আমি আমার দুই স্ত্রীর সাথেই সুখে সংসার করতে শুরু করি এবং আমরা সবাই মিলে সুখে থাকি। আজ আমি খুব খুশি, কারণ আমি জানতাম না যে আমার জীবন এত সুন্দর হবে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।